কি গো, রান্নাগুলো কেমন হয়েছে বললে না তো? আরে গিন্নি, রান্না তো খুবই সুন্দর হয়েছে। আর তোমার রান্না আলাদা করে বলার কি আছে বলো? তুমি যে সব সময় সুন্দর রাঁধো, আর তোমার রান্না খেলে আমার মনটা তৃপ্তিতে ভরে যায়। হয়েছে হয়েছে, এইভাবে আমাকে নিয়ে আর প্রশংসা করতে হবে না। আমি জানি রান্না খারাপ হলেও তুমি সব সময় রান্নার তারিফ করতে থাকো। না গিন্নি, সত্যি কথা, তুমি অনেক সুন্দর রান্না করো। আর কেন মিথ্যে মিথ্যে তারিফ করব বলতে পারো? আমি তোমাকে সঠিক তারিফটাই করছি। তুমি সত্যি অনেক সুন্দর রান্না করো। নাও, জলদি করে খেয়ে নাও তো, তোমাকে আবার কাজে যেতে হবে। কাজে যেতে দেরি হয়ে গেলে মালিক আবার তোমাকে অনেক বকাঝকা করবে। তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। হ্যাঁ গো গিন্নি, তাড়াতাড়ি খেয়ে নিয়েই কাজে বেরোতে হবে, না হলে যে অনেক দেরি হয়ে যাবে। জানো তো, আজ আমি অনেক খুশি। জীবনের সেরা খুশিটা আজ আমি হয়েছি। কেন গো গিন্নি, কি এমন হইলো যে আজ এত খুশি? তুমি বলো, আমি কি কারণে এত খুশি? আমি কি করে জানবো বলো? তুমি যদি আমাকে না বলো, তাহলে কেমন করে বুঝবো আমার পাগলিটা কি কারণে খুশি? তাহলে শোনো খুশির খবরটা। আমি মা হতে চলেছি, আর তুমি বাবা হতে চলেছ। কি? কি বলছো তুমি? সত্যি? সত্যি আমি বাবা হতে চলেছি? হ্যাঁ গো, সত্যিই তুমি বাবা হতে চলেছ। বিশ্বাস করো গিন্নি, আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। ছোট থেকে আমার মা বাবা কাউকে পাইনি। আমার আপন বলতে শুধুমাত্র তুমি। আর তার উপরে আমাদের সন্তান ভূমিষ্ঠ হবে। এর থেকে খুশির সংবাদ আর কিছুই হতে পারে না গিন্নি। তুমি আজকে আমাকে সেরা উপহার দিলে। এই উপহার কখনো আমি ভুলতে পারবো না। হ্যাঁ গো, খুশি আমিও হয়েছি। আমিও যে ভীষণ খুশি। আর এই খুশির সংবাদ দেওয়ার জন্য আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। এবার আমি তোমার অনেক খেয়াল রাখবো, তোমাকে আগলে আগলে রাখবো। কারণ তুমি শুধু একা নও, তুমি আর আমার সন্তান দুজন একসাথে আছো। তোমাদেরকে এখন অনেক খেয়াল রাখতে হবে আমার। আর এত খেয়াল রাখতে হবে না। আমি কি বাচ্চা নাকি যে তোমাকে আমার খেয়াল রাখতে হবে? না পাগলি, তুমি বাচ্চা হবে কেন? তুমি আমার শখের নারী। হ্যাঁ গো, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? আমার না বড্ড ভয় হয়। কেন জানি না, আমার সব সময় মনে হয় আমাদের জীবনটা অনেক সুখের। এই সুখে কারোর যেন আবার নজর না লেগে যায়। না গিন্নি, আমাদের সংসারে কারোর নজর লাগবে না। আমি শুধুমাত্র তোমাকে ছাড়া আর এই দুনিয়াতে কাউকে গুরুত্ব দিই না। হ্যাঁ গো, আমি সব জানি। দুনিয়াতে যাই কিছু হয়ে যাক না কেন, তুমি সব সময় আমাকেই ভালোবাসবে, আর কাউকে নয়। এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন পর রিমার একটি বান্ধবী রিমাদের বাড়িতে এসে উপস্থিত হলো। কি রে মিলি, তুই এতদিন পরে আমাদের বাড়িতে এলি? আর বলিস না রে, অনেক অসহায় হয়ে তোদের বাড়িতে এসেছি। আসলে আমার স্বামীর সাথে আমার অনেক ঝামেলা হয়েছে। আমি রাগ করে ওই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। তুই তো জানিস আমার বাবা মা কত রাগী। আমি বাবা মায়ের কাছে যেতে পারি না। আমি তোর কাছে ছুটে এসেছি বন্ধু, আমাকে থাকতে দিবি কিছুদিনের জন্য? বিশ্বাস কর, কিছুদিন হয়ে গেলেই আমি আবার এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু তুই যে এই বাড়িতে থাকবি, ওকে তো কিছু বলা হলো না এই বিষয়ে। আরে জামাইবাবু কিচ্ছু মনে করবে না। আরে এই বিষয় নিয়ে তুই একদম চিন্তা করিস না। আমাদের তো একটা ঘর বেশি পড়েই থাকে। তুই না হয় কিছুদিন ওখানেই থাকবি। কিন্তু একটা কথা, স্বামীর সাথে একদম রাগারাগি না করাই ভালো। স্বামী জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। স্বামীর সাথে এমন করা তোর উচিত হয়নি। কিছু যদি মনে না করিস, আমি বলবো তোর উচিত তুই গিয়ে তোর স্বামীর কাছে ক্ষমা চেয়ে নে। দেখবি তোর স্বামী তোকে ফেরাতে পারবে না, তোকে ক্ষমা করে দেবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তার মানে তুই এই বাড়িতে আমাকে থাকতে দিবি না বলেই এমন কথা বলছিস? না রে, এমনটা নয়। তুই আমার প্রিয় বান্ধবী, তুই এই বাড়িতে থাকবি, এটা অনেক খুশির কথা। আর তুই এই বাড়িতে থাকবি, তাতে আমার কোনো অসুবিধা নেই। শুধু তোর ভালোর জন্যই বলছিলাম। যদি পারিস তাহলে স্বামীর কাছে চলে যা। আর যদি একান্তই যেতে না চাস, তাহলে তুই এখানে থেকে যা, আমার কোনো অসুবিধা নেই।
ওগো, তোমাকে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করো। কি কথা গিন্নি? বলো, কিছু মনে করব না। আর তোমার কথায় কি কখনো কিছু মনে করেছি নাকি আমি? না না, সেটা নয়, কিন্তু এবারে আমি তোমাকে যেটা বলবো সেটা শুনে হয়তো তুমি একটু অবাকই হবে, কারণ তোমাকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আসলে আমার বান্ধবী মিলিকে তো তুমি চেনোই। ওর স্বামীর সাথে ঝামেলা করেছে, ঝামেলা করে আমাদের বাড়িতে এসেছে কিছুদিন থাকার জন্য। আমি চেয়েছি ওর স্বামীর বাড়িতে চলে যাক, স্বামীর সাথে সব মিটিয়ে নিক, কিন্তু ও যেতে চাইছে না। ও আমাকে বলল কিছুদিন ও এখানেই থাকবে, তারপর ওর মনটা ভালো হলে ও আবার চলে যাবে। ঠিক আছে, তুমি খারাপ কিছু করনি। তোমার বন্ধু কিছুদিন থাকতে চেয়েছে, তুমি থাকতে দিয়েছো। এতে তো সমস্যার কিছু আমি দেখছি না। আর তাছাড়া তোমার এমন অবস্থায় বাড়িতে তো তুমি একাই থাকো। আর তোমার বান্ধবী যদি তোমার সাথে থাকে তাহলে তো খুব ভালো হয়। দুজন একসাথে থাকবে, কত গল্প গুজব করবে। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু আমি ভেবেছিলাম তুমি হয়তো অনেক রাগ করবে। তোমাকে জিজ্ঞাসা করা ছাড়াই ওকে এই বাড়িতে থাকতে দিয়েছি যে। আরে ধুর পাগলি, আমি রাগ করবো কেন? ও কি অন্য কেউ নাকি? ও তো তোমারই বান্ধবী। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার রেডি করছি। এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে মিলি ধীরে ধীরে রিমার স্বামী রতনকে মনে মনে ভালোবাসতে শুরু করে। এমনই একদিন, আসলে তোমার সাথে আমার কিছু কথা ছিল জামাইবাবু। হ্যাঁ বলো, কি কথা বলবে? আসলে তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলতেই পারছি না মুখ ফুটে। তোমাকে আমি কথাটা আজকে জানাতে চাই। তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমাকে অনেক পছন্দ করি। যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি? না মিলি, এটা কি করে সম্ভব? আমি রাজি নই। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া কোনো নারীর দিকে তাকিয়েও দেখি না। আর সেখানে তুমি আমাকে এমন প্রস্তাব দিচ্ছ? এটা যদি তোমার বন্ধু জানে তাহলে কি হবে বুঝতে পারছো? আমি ওইসব নিয়ে ভাবি না জামাইবাবু, আমার তোমাকে অনেক ভালো লাগে, আর এটাই সত্য। আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারবো না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি একটু ভেবে দেখো আমার কথাটা। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। মিলি প্রতিনিয়ত রতনকে তার ভালোবাসার কথা জানাতে থাকে। প্রতিবার রতন ফিরিয়ে দিতে দিতে একটা সময় রতনেরও মিলিকে বেশ পছন্দ হয়ে যায়। এমনই একদিন, হ্যাঁ মিলি, আমি তোমার প্রস্তাবে রাজি। এই তো, এটাই তো চেয়েছিলাম আমি। কতদিন যাবৎ আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তোমার হ্যাঁ কথাটা শোনার জন্য, আর অবশেষে তুমি রাজি হয়েছো। আসলে কি বলতো, ধীরে ধীরে দিনের পর দিন তোমাকে যত দেখছি আমিও তোমার মায়ায় পড়ে যাচ্ছি। আসলে মন থেকে তোমাকে অনেকটা ভালো লাগতে শুরু হয়েছে, তাই আমি এই প্রস্তাবে রাজি আছি। এমনভাবেই রিমার অজান্তে রতন এবং মিলির একটা সম্পর্ক তৈরি হয়। কি রে মিলি, অনেক দিন তো হয়ে গেল, তুই যে আমাকে বললি কিছুদিন থেকেই আবার তুই তোর স্বামীর বাড়িতে চলে যাবি। কই, তুই তো তোর স্বামীর বাড়িতে যাচ্ছিস না? আরে রিমা, তুই কি আমাকে তাড়িয়ে দিতে চাইছিস? তুই কি চাস না আমি এখানে থাকি? না রে, এটা না, আসলে কথাটা এমন নয়। তুই এখানে থাকবি সেটা ভালো কথা, কিন্তু এটা তো ঠিক নয় স্বামীর বাড়ি ছেড়ে এতদিন অন্য জায়গায় থাকা। রাগ মানুষের কতদিন থাকে বলতো? রাগ কি এখনো কমেনি তোর? মানে তুই আমাকে তাড়িয়ে দিতে চাইছিস, তাই তো? না রে, এটা নয়। আসলে স্বামীর বাড়ি ছেড়ে এতদিন থাকা উচিত নয়। আর তুই তো অনেক দিন থেকেই আছিস, আমাকে বললি কিছুদিন পরে চলে যাবি, কিন্তু এতদিন হয়ে যাচ্ছে, তাও তুই স্বামীর বাড়িতে যাচ্ছিস না। ঠিক আছে রে, আমি এখান থেকে চলে যাব, তুই একদম চিন্তা করিস না। এমন সময় রতন সেখানে উপস্থিত হয়। কে কোথায় যাবে মিলি? না মিলি, তোমাকে যেতে হবে না। তোমার বন্ধু এখন গর্ভবতী। তোমার এখন সম্পূর্ণ সময়টা তোমার বন্ধুর উপরে দেওয়া উচিত। ওগো, আমি গর্ভবতী বলে আমার বন্ধু তার সংসার ফেলে রেখে এখানে থাকবে? এটা তো হতে পারে না। ওর সংসারটাও করুক, আমি নিশ্চয়ই ভালো থাকবো।
না রিমা, তুমি একদম ভালো থাকবে না। আর মিলি যদি নিজের ইচ্ছায় এখানে থাকতে চায়, তাহলে তো তোমার কোনো অসুবিধা থাকার কথা নয়। ও থাকতে চাইছে, থাকুক না। সমস্যা তো কিছু দেখছি না আমি। আসলে তেমন নয় গো জামাই বাবু, রিমা যেহেতু আমাকে আর এখানে রাখতে চাইছে না, সেহেতু আমি আর থাকবো না। না মিলি, তুমি কোথাও যাবে না। তুমি এখানেই থাকবে। এই সময় রিমার সম্পূর্ণ দায়িত্ব তোমার উপরে আমি ছেড়ে দিলাম। এবার কি হবে বলো তো? রিমা তো উঠে পড়ে লেগেছে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। ওকে বলে দাও না আমাদের সম্পর্কের কথা। মিলি, এক্ষুনি বলতে পারবো না। কিছুদিন যাক, তারপর না হয় বলবো। না, আর কতদিন এরকম লুকোচুরিতে থাকবো আমরা? আমরা যে দুজন দুজনকে পছন্দ করি, ভালোবাসি এবং বিয়ে করতে চাই, এটা আর অজানা রেখে কি হবে? আজ না হোক কাল রিমা তো জানতেই পারবে। এর থেকে বরং তুমি এখন জানিয়ে দাও। না মিলি, এখন জানাবো না। কিছুদিন যাক, তারপরে। রতন এবং মিলির এই সমস্ত কথাগুলি দরজার বাইরে থেকে রিমা সব শুনতে পায়। বাহ, এইগুলো তোমাদের আসল কথা। এই জন্যই বলি, মিলিকে এত চেষ্টা করেও মিলি কেন তার শ্বশুরবাড়িতে যাচ্ছে না, কেন তার স্বামীর সংসারে থাকতে চাইছে না। তার মানে আসল কারণ এইটা, দুজন দুজনকে বিয়ে করার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেছো। কি রে মিলি, তুই তো আমার বাড়িতে কিছুদিন থাকার জন্য এসেছিস, তোকে আশ্রয় দেওয়াটা কি তাহলে আমার এত বড় ভুল হয়েছে? তুই আমার বাড়িতে থাকতে চেয়ে আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিয়েছিস। এটা তুই একদম ঠিক করিসনি মিলি। রিমা, মিলি কোনো দোষ করেনি। আমি মিলিকে পছন্দ করেছি। মিলিকে আমি ভালোবাসি। এখানে মিলির কোনো দোষ নেই। কি বলছো তুমি? কেমন করে বলতে পারছো? আমি গর্ভবতী, আমার পেটে তোমার সন্তান, আর সেখানে কিনা তুমি অন্যজনকে ভালোবাসার কথা বলছো? আমার কিসে কমতি ছিল? তুমি এমন কাজ কেন করলে বলো তো? সব কৈফিয়ত কি আমি তোমাকে দেব? শোনো, যেটা বলছি, মিলি এখানেই থাকবে। ও এখানে থেকে কোথাও যাবে না। ও, মিলিকে এতটাই ভালোবেসে ফেলেছো যে মিলিকে এই বাড়ি থেকে কোথাও যেতে দিতে মন চাইছে না। ঠিক আছে, আজ তোমাকে একটা বড় সিদ্ধান্ত নিতেই হবে। এই বাড়িতে হয় মিলি থাকবে, না হলে আমি থাকবো। এইবার তুমি সিদ্ধান্ত নাও, তোমার বিয়ে করা স্ত্রী তোমার বাড়িতে থাকবে, নাকি তোমার অবৈধ ভালোবাসার মানুষ এখানে থাকবে? দেখো রিমা, তুমি যদি আমাকে এই দুটো অপশন দাও, তাহলে আমি মিলিকেই বেছে নেব। কারণ তোমার থেকে আমি যে ভালোবাসা পাইনি, এই কয়দিনে মিলির থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। ওর চোখে আমার জন্য অনেক ভালোবাসা দেখেছি। আমি ওর সাথেই সংসার করব। আমি তোমার সাথে আর সংসার করব না। ওগো, তুমি কি করে ভুলে গেলে সেই সব দিনের কথা? তুমি আমাকে কত ভালোবাসতে, কত যত্নে রাখতে, আর আজ তোমার কি এমন হয়ে গেল যে আমাকে তুমি আর ভালোবাসতে পারবে না? আর সামান্য কয়দিনে তুমি ওকে ভালোবেসে ফেললে। আমাদের এত বছরের সংসারটা ভেঙে দিতে তুমি একটাবারও ভাবলে না? ভেবে কি করব বলো? আমার মন যে তোমার উপরে আর নেই। আমার সম্পূর্ণ মনটা মিলির উপরে। আমি ওকেই ভালোবেসে ফেলেছি, আর ওকেই বিয়ে করব। এর থেকে ভালো হয় তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। কি বলছো? আমি আমার বাবার বাড়িতে চলে যাব? তাও আবার এই অবস্থায়? আমি কি তাহলে এত বড়ই অপরাধ করেছিলাম আমার বন্ধুকে সাহায্য করে? আমি তো ওকে অসহায় ভেবেছিলাম, কিন্তু ও তো অসহায় ছিল না। ও আসলে আমার স্বামীকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্যই আমাদের সংসারে এসেছিল। মিলি, আমার সাথে এত বড় অপরাধটা তুই না করলেও পারতিস। বিশ্বাস কর রিমা, আমি এমনটা চাইনি। আস্তে আস্তে আমার রতনকে অনেক ভালো লেগে যায়, তাই আমার আর কোনো উপায় ছিল না। আমাকে খারাপ ভাবিস না মিলি, আমাকে ক্ষমা করে দিস। তোদেরকে খারাপ ভাববো কেন? খারাপ তো আমিই খারাপ। না হলে আমি আমার স্বামীকে আটকে রাখতে পারলাম না, আর তুই 2 দিন এসেই আমার স্বামীকে একেবারে তোর আপন করে নিলি। দেখো, তুমি মিলিকে এমন কথা শুনিও না। আমার আর তোমাকে একদমই পছন্দ হয় না। তুমি বরং এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, তাহলে আমাদের দুজনেরই ভালো হবে। তুমি যেহেতু আমার সাথে আর সংসার করতেই চাইছো না, আর তুমি যদি আমার চলে যাওয়ার পরেই ভালো থাকতে পারো, তাহলে তাই হবে। আমি চলে যাব এখান থেকে।
এমনভাবে 5 বছর কেটে যায়। বাড়িতে কেউ আছো? আমাকে দুমুঠো ভিক্ষা দাও, 2 দিন ধরে না খেয়ে রয়েছি। ঠিক সেই সময় রিমা সেখানে উপস্থিত হয়। তুমি তুমি এইভাবে, এমন অবস্থায়, কি হয়েছে তোমার? আমার সাথে অনেক কিছু হয়ে গেছে রিমা, আমি আমার পাপের শাস্তি পেয়ে গিয়েছি। তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমি অনেক বড় অন্যায় করেছি, তার শাস্তি আমি এখন ভোগ করে যাচ্ছি রিমা। কি হয়েছে? তোমার এমন অবস্থায় কি করে হলো? আসলে মিলির কথাতেই আমি তোমাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছিলাম। মিলি আমাকে জোর করেছিল যেন আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিই, না হলে আমি কখনোই তোমাকে বাড়ি থেকে বের করতাম না রিমা। বিশ্বাস করো রিমা, আমি তখন আবেগে পড়ে রূপের মোহতে ভুলে গিয়েছিলাম। আমি মিলির মিথ্যা জালে ফেঁসে গিয়েছি রিমা। মিলি আমাকে ঠকিয়েছে। মিলি কি করে তোমাকে ঠকালো? মিলি তো তোমাকে অনেক ভালোবাসে, তুমিও তো মিলিকে অনেক ভালোবাসতে। তাহলে মিলি কি করে তোমাকে ঠকালো? আসলে ওর স্বামীর সাথে ঝামেলা করে আমাদের বাড়িতে এসেছিল। তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কিছুদিন পর মিলির সাথে আমার সম্পর্ক ভালোই চলছিল, কিন্তু কিন্তু তারপর যখন ওর স্বামী ওকে নিতে আসলো, ও সব কিছু ভুলে গিয়ে সব অশান্তি মিটিয়ে আবারও ওর স্বামীর সাথে চলে গেল স্বামীর সংসার করতে, আর মাঝখান থেকে আমাকে একা করে দিল। আমি আমার ভুলের শাস্তি পেয়েছি রিমা, আমি অনেক বড় ভুল করেছি। আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি তোমাকে কোথাও পাইনি। আসলে ওই বাড়ি থেকে চলে আসার পর 1 বছরের মধ্যে আমার মা বাবা এক দুর্ঘটনায় মারা যায়। আমি আমার মাসির কাছে চলে এসেছি। মাসির আপন বলতে কেউ নেই, আমি আমার মাসির একমাত্র আপনজন। তাই মাসি আমাকে আর যেতে দেয়নি, এইখানেই তাদের কাছে আটকে রেখেছে। কিন্তু সব কিছুই তো বুঝলাম, তোমার এই অবস্থা হলো কি করে? না হয় মিলি তোমাকে ঠকিয়েছে, কিন্তু তুমি ভিক্ষা করছো, কি হয়েছে তোমার? মিলি শুধু ওর স্বামীর সাথে মিলে গেছে এমনটা নয়, মিলি আমাকে ফাঁসিয়েছে। মিলি আমার নামে পুলিশ কেস করেছে, আমি নাকি ওর স্বামীর থেকে ওকে কেড়ে ওর বাড়িতে আটকে রেখেছি। এরপরে আমাকে অনেক বড় কেসে ফাঁসিয়ে দেওয়া হয়, আর পুলিশের হেফাজতে আমি 5 বছর ছিলাম। 5 বছর পর যখন ঘরে ফিরলাম, তখন দেখি আমার বাড়িটা আর আমার নেই। আমার বাড়িটা গ্রামের মোড়ল দখল করে নিয়েছে। আমি অনেক চেষ্টা করেছি আমার বাড়িটাকে ফেরানোর জন্য, কিন্তু না, পারিনি। আর আমার বাড়িটাকে কোনো উপায়ে ফেরাতে পারিনি। আমার আর আপনজন কেউ ছিল না, না আছো তুমি, আর না ছিল মিলি। তাই আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। এইভাবেই আমার জীবনটাকে কাটিয়ে নিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আসল সত্য কথা। পাপ কখনো নিজের বাপকেও ছাড়ে না। তুমি আমার সাথে যে অন্যায়টা করেছো, তার শাস্তি তুমি পেয়ে গিয়েছো। হ্যাঁ গিন্নি, আমি বুঝতে পেরেছি এটা আমার অন্যায়ের শাস্তি। আমি অনেক বড় অপরাধ করেছি, যে অপরাধের কোনো ক্ষমা হয় না। কিন্তু গিন্নি, আমাদের যে একটা বাবু হওয়ার কথা ছিল, কই আমাদের বাবু কই? তাকে দেখি, তাকে দেখে আমার প্রাণটা জোড়ায়। সে কোথায়? বাবু, আকাশ, কই তুই বাবা? একটু এখানে আয়, এখানে এসে দেখে যা বাবু, এইটা তোর বাবা। বাবু, আমার বাবু, সোনা বাবু আমার। তুমি কে? আমি তো হতভাগ্য বাবা, যেই বাবা কিনা এখনো পর্যন্ত 5 বছরে জানতেও পারলো না তার কি বাচ্চা হয়েছে। আর চোখে দেখা তো দূরের কথা, আমি যে কত বড় অন্যায় করেছি তোদের সাথে, সেই অন্যায়ের শাস্তি সারা জীবন আমাকে পেতে হবে। আয় বাবা, বুকে আয়। এরপর রিমা রতনকে মেনে নিয়ে আবারও তার সংসারে ফিরে যায়। বিলাসপুর নামক একটি ছোট্ট গ্রামে রীতা দেবী বাস করতেন। রীতা দেবীর ছিল 2 সন্তান, একজনের নাম রোহিত এবং একজনের নাম মোহিত। রীতা দেবীর 2 ছেলে উচ্চ পদে চাকরি করা সত্ত্বেও কেউই রীতা দেবীকে রাখতে রাজি হতেন না। এমনই একদিন দেখো মা, তোমাকে আমি আর এই বাড়িতে বেশি দিন রাখতে পারবো না। তোমাকে 6 মাস রাখার কথা, সেখানে 6 মাসের জায়গায় প্রায় 7 মাস হতে চললো। তুমি কেন রহিতে বাড়িতে যাচ্ছ না মা? বাবা, রোহিতের বাড়িতে কি করে যাব আমি? আমি যে রোহিতের বাড়িতে গেলে
ওর বউ যে আমাকে একদম দেখতে পারে না বাবা। তোর কাছে থাকি আর কিছুদিন। না মা, আমার কাছে থাকি থাকি করে এই তো 7 মাস হয়ে গেল, আর আমি তোমাকে রাখতে পারবো না। আর তাছাড়া তুমি কি শুধুমাত্র আমাকে একা জন্ম দিয়েছো? রোহিতও তোমার সন্তান। তাহলে তোমার প্রতি দায়িত্ব কর্তব্য শুধুমাত্র আমি একা কেন পালন করব? পালন করতে হলে রোহিতকেও পালন করতে হবে। বাবারে, আমি এত বোঝা হয়ে গেলাম তোদের কাছে। একটা মানুষের পেটের ভাত তোরা দিতে পারবি না বাবা? আমি তো তোদের কাছে কোনো আহামরি আবদার করি না বাবা। রাখ না, রাখ না আর কিছুদিন আমাকে। কেন একই কথা বারবার বলছো মা? আমি তো বলেই দিলাম তোমাকে আমি আর রাখতে পারবো না। আর তাছাড়া তোমাকে যদি রাখি তাহলে তোমার বৌমা অনেক রাগ করবে, আর আমি চাই না ও রাগ করে থাকুক। আমার কাছে তোমার থেকে বেশি দরকারি আমার বউ। আচ্ছা বাবা, ঠিক আছে। আমাকে আর কিছুদিন সময় দে বাবা। আমি কথা দিচ্ছি, আমি ঠিকই চলে যাব। হ্যাঁ, এরকম কথা তো আপনি অনেক আগের থেকেই দিয়ে আসছেন, কিন্তু কাজের কাজ তো কিছুই করছেন না। আর শোনো, তোমাকে বলে রাখছি, কাল সকাল পর্যন্ত এখান থেকে চলে না যায়, তাহলে আমার চেয়ে আর খারাপ কেউ হবে না। খাওয়া দাওয়া সব কিছু আমি বন্ধ করে দেব। তারপরে দেখবে পেটের জ্বালায় ঠিকই চলে যাবে। বাবা, কি খিদে লেগেছে! সকাল থেকে একটা দানা পানিও আমার পেটে পড়েনি। এত খিদে কি করে সহ্য করব? বয়স হয়েছে, ওষুধ পানিও ঠিক মতো খেতে পারছি না। তার উপরে যদি পেটে ভাত না পড়ে, তাহলে এই শরীর নিয়ে কেমন করে বাঁচবো? সকাল 10টা বাজতে যায়, এখনো তো ছেলে বউ ঘুম থেকে উঠলো না। কি যে করব! ডাকবো, ডাকবো কি একবার? যাই, একবার ডেকেই দেখি। বাবু, মোহিত, একটু দরজাটা খোল না বাবু। আমি সকাল থেকে না খেয়ে আছি। আমার যে বড্ড খিদে লেগেছে বাবু। দরজাটা খোল বাবা, আমাকে কিছু খেতে দে। দেখেছো তোমার মায়ের আদিক্ষেতা! আমি তো কালকে বলেই দিলাম যে আমি ওনাকে আর রাখতে পারবো না। তার সত্ত্বেও তোমার মায়ের কোনো লজ্জা আছে নাকি? কোনো লজ্জা নেই। তোমার মায়ের যদি লজ্জাই থাকতো, তাহলে কালকের কথাতেই ঠিকই আজ সকালে চলে যেত। এইভাবে ছেলে বউয়ের ঘরে দরজা ঢোকার কোনো মানে আছে নাকি? দেখো মিতা, এমন করো না। মাকে তো বলা হয়েছে, মা নিশ্চয়ই চলে যাবে। আর এইসব নিয়ে কথা বলার কোনো দরকার নেই। মা দরজা ঠুকতে ঠুকতে যখন বিরক্ত হয়ে যাবে, তখন ঠিকই চলে যাবে। ঠিক আছে, আমি কিন্তু আর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরও যদি তোমার মা দরজা ঠোকাতে থাকে, তাহলে তুমি দেখো তোমার মায়ের কি হাল আমি করি। বাবুরে, দরজাটা খোল না বাবা। না, অনেকক্ষণ থেকে তো ডেকেই যাচ্ছি, দরজা তো খুলতেই চাইছে না। কি করব আমি? আর কি থাকতে পারবো না এই বাড়িতে? তাহলে কি এই বড় বউ আমাকে আর খেতেই দেবে না? যাই, যাই হয়ে যাক, এইবার আমাকে রোহিতের কাছে যেতেই হবে। নিশ্চয়ই আমার ছোট ছেলে আমাকে দেখবে। এরপরে রীতা দেবী তার ছোট ছেলের কাছে চলে আসে। এ কি মা, তুমি এখন এখানে? বাবা, তোর দাদার কাছে এতদিন ছিলাম, হিসাব মতো এবার তোর কাছে থাকার কথা। আমাকে 6টা মাস এখানে রাখ না বাবু। এখানে 6টা মাস হয়ে গেলে আমি ঠিকই তো দাদার কাছে আবার চলে যাব। কি, আপনাকে 6 মাস এখানে রাখতে হবে? পারবো না, আমি 6 মাস আপনার বোঝা টানতে পারবো না। আপনি কোথায় যাবেন, কি করবেন আপনি দেখে নিন। কেন মা, দাদার কাছে থাকতে পারলে না? দাদা তো তোমার বড় সন্তান, আর বড় সন্তান যে কত আদরের সেটা তো তুমি জানো মা। তাহলে আমার কাছে কেন এসেছো? দাদার কাছে কেন যাচ্ছ না মা? বাবুরে, হিসাব মতো তোর দাদার কাছে আমি 6 মাস ছিলাম। 6 মাসের জায়গায় 7 মাস হয়ে গেছে।
বাবু, তুই আমাকে কিছুদিন রাখ না, না হলে এই বয়সে আমি কোথায় যাব বাবু? আমাকে যদি তোরা না দেখিস, আমাকে কে দেখবে? তা কি করে বলবো মা, তোমাকে তো কবে থেকে বলে আসছি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। আর তার খরচ শুধুমাত্র আমি একা না, দাদা থেকেও কিছু খরচ নেব। কিন্তু দাদা রাজি হলেও তুমি তো রাজি হচ্ছ না। এই শেষ বয়সে মানুষ তো বৃদ্ধাশ্রমেই থাকে। শুধু তোমারই যত আপত্তি, না তুমি থাকতে পারবে না। কেন হ্যাঁ, বয়সকালে বৃদ্ধাশ্রমে থাকলে কি এমন ক্ষতি হবে? না রে বাবু, আমি আর যে কটা দিন বেঁচে আছি তোদের সাথে থাকতে দে। আমি বৃদ্ধাশ্রমে থাকতে চাই না বাবু। আমার জীবনের শেষ সময়টুকু আমি তোদের সাথে কাটাতে চাই। আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাস না বাবু। আমাকে তোরা যেখানে ঠাঁই দিবি আমি সেখানেই থাকবো। দেখেছো, তোমার মা ভাঙবে, তাও মচকাবে না। কত করে বোঝানোর চেষ্টা করেছি বৃদ্ধাশ্রমে থাকার জন্য, কিন্তু থাকবেন না উনি। শেষ সময় ছেলেদের সাথে থাকবে। ঠিক আছে, দেখবো দেখবো কে ওনার সেবা যত্ন করে। আর আমি তোমাকে বলে দিচ্ছি, আমি ওনার সেবা যত্ন করতে পারবো না। এই যান তো আপনি, যান পাশের ঘরে গিয়ে থাকেন। আমাদের মাঝখানে আর কথা বলবেন না। এমনিতে এসেছেন, তার উপরে এক কারি ঝামেলা বয়ে নিয়ে চলে এসেছেন। এইবার আমাদের সংসারে অশান্তি ছাড়া কোনো সুখই খুঁজে পাবো না আমরা। শোনো, তোমাকে আবারও বলছি, তুমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করো। যেতে না চাইলে জোর করে পাঠাও, কিন্তু আমি তোমার মায়ের দায়ভার নিতে পারবো না। তোমার দাদা বৌদি তো ওনাকে ছেড়ে বেঁচেই গেলেন। এইবার যত দায় আমার। আমি পারবো না, বুঝেছো? হ্যাঁ গো, অনেক চেষ্টা করছি মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য, কিন্তু যেতে তো চাইছে না। যেতে না চাইলে আর কেমন ভাবে পাঠাবো বলো? যেতে চাইছে না মানে? যেতে চাইছে না ঘাট ধরে পাঠিয়ে দাও। তাও এই বাড়িতে আমি রাখতে পারবো না। ঠিক আছে গিন্নি, আমাকে আর কিছুটা দিন সময় দাও। আমি দেখছি, যেভাবেই হোক মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতেই হবে। পরের দিন সকালবেলা রোহিতের স্ত্রী তার শাশুড়ি মাকে ডাকতে যায় সংসারের কাজ করানোর জন্য। এমন সময় সে দেখতে পায় তার শাশুড়ি মা বিছানায় অনেকটা টয়লেট করে ফেলেছে। এই কি মা, আপনি এটা কি করেছেন? বিছানায় প্রস্রাব করেছেন আপনি? আসলে বৌমা, কাল শরীরটা অনেক খারাপ ছিল। আসলে আমি বুঝতেই পারিনি কখন আমার হয়ে গিয়েছে আর আমি কি করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি ইচ্ছা করে করিনি। হ্যাঁ, আপনি ইচ্ছা করে করেছেন নাকি অন্য কিছু, সেটা আমি খুব ভালো করেই জানি। আসলে আপনি আমাদেরকে জব্দ করতে চাইছেন, যে কারণে আপনি এই কাজটা করেছেন। আপনি কি ভেবেছেন আপনি এসে আমাদের ঘর বিছানা নোংরা করবেন আর আমি এই সমস্ত কাজ করে আপনার যত্ন নেব? এটা আপনি ভুল ভাবছেন। আমি আপনার যত্ন নিতে পারবো না। তাছাড়া সংসারের অনেক কাজ পড়ে আছে। আপনি এসেছেন আর শুয়ে শুয়ে যে খাবেন, এটা তো হতে দেওয়া যায় না। এই বাড়িতে থাকতে হলে আপনাকে খেটে খেতে হবে। তাছাড়া এই বাড়িতে আমি আপনাকে আর থাকতে দিতে পারবো না। আপনি কি করবেন সেটা ভেবে দেখুন। আর তাছাড়া আপনি যা হাল করেছেন এই ঘরে আর মানুষ ঢোকার রাস্তায় রাখেননি আপনি। বৌমা, আমাকে এত কিছু বলো না মা। আমার শরীরটা অনেক খারাপ। আমার অনেক জোরে প্রস্রাব লাগার পরেও আমি উঠতে পারিনি মা, যে কারণে এই কাজটা হয়ে গেছে। তুমি চিন্তা করো না মা, তোমাকে পরিষ্কার করতে হবে না। এই বিছানা কাঁথা আমি পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই চান? আপনার এই নোংরা কাপড় চোপড় আমি পরিষ্কার করতে পারবো না, আপনি পরিষ্কার করুন। আর আপনার কাজ হয়ে গেলে আমাদের বাড়ির কাজগুলো একে একে করবেন, না হলে কিন্তু আপনার খাওয়া আমি একেবারে বন্ধ করে দেব। এরপর সারাদিনের কাজ শেষে রোহিত যখন বাড়িতে ফেরে তখনই, দেখো, তোমার মাকে ওই ঘর থেকে বিদায় করো। আমাদের পাশে যে গোদাম ঘরটা রয়েছে, ওইখানে মায়ের জন্য একটা মাদুর পেতে দিচ্ছি। ওইখানেই মাকে শুতে বলো। মা যেন ওই ঘরে আর না যায়। কেন, কি হয়েছে? মা কি কিছু করেছে? কিছু করেছে মানে? তোমার মা যে কাজ ঘটিয়েছে সে কথা মুখে বলার মতো নয়। তোমার মা কি করেছে জানো? রাত্রেবেলায় ইচ্ছা করে বিছানায় শুয়ে বিছানায় প্রস্রাব করেছে। এটা কি মেনে নিতে পারি নাকি আমি?
আমি এত বড় ঘরের মেয়ে হয়ে তোমার মায়ের প্রস্রাব পরিষ্কার করব? এটা কখনোই হতে পারে না। ঠিক আছে, তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না। আমি মাকে ওই ঘর থেকে বের করে পাশের গোদাম ঘরে রাখার চেষ্টা করব। মা, তোমাকে একটা কথা বলার ছিল। এই ঘরে তুমি আর থেকো না। এই ঘরটা আমাদের কত পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। তুমি এই ঘরে থেকে এরকম নোংরা করবে, সেটা আমার বউ মেনে নিতে পারছে না। তুমি প্রস্রাব করবে, বাইরে গিয়েই করতে পারতে। বিছানায় করার কি দরকার ছিল? আসলে বাবু, আমি তো বৌমাকে বলেইছি, আমি ইচ্ছা করে এই কাজটা করিনি। আমার হয়ে গিয়েছে বাবু। সে ঠিক আছে, ইচ্ছা করে করনি কি কি করেছো সেটা তুমিই জানো। কিন্তু তুমি আর এই ঘরে থাকতে পারবে না। ওই ঘরে মাদুর পেতে দিয়েছি, ওই ঘরে গিয়ে শুয়ে পড়বে। কিন্তু বাবু, আমার যে বিছানা না হলে ঘুম হবে না। আমি বয়স্ক মানুষ, আমার শরীরে খুবই ব্যথা যন্ত্রণার রোগ আছে। আমি যদি মেঝেতে শুই তাহলে আমার খুবই শরীর খারাপ বেড়ে যাবে বাবা। দেখো মা, তোমার কি হবে সেটা তুমি ভেবে নাও। কিন্তু আমি বলে দিয়েছি যখন, তুমি আর এই ঘরে থাকতে পারবে না। তোমাকে যে থাকতে দিচ্ছি না তা তো নয়, তোমাকে তো থাকতে দিচ্ছি। এই ঘরে না হোক অন্য ঘরে, কিন্তু অন্য ঘরেই তোমাকে থাকতে হবে। এই ঘরে তুমি আর থাকতে পারবে না। এরপর রীতা দেবী তার স্বামীর কথা মনে করে অনেক কষ্ট পেতে থাকে আর আপন মনে বলতে থাকে, ওগো, দেখেছো তোমার ছেলেরা কত শিক্ষিত হয়েছে, কত বড় মাপের চাকরি করে। তুমি তো এটাই চেয়েছিলে গো, আমাদের ছেলেরা বড় চাকরি করবে, আমাদেরকে কত ভালো রাখবে। কিন্তু দেখো, আজ আমি কত ভালো আছি। এই ভালো থাকাটাই তুমি দেখে যেতে চেয়েছিলে গো, কিন্তু কিন্তু উপরওয়ালার ইচ্ছায় তুমি আর দেখে যেতে পারলে না। ভালোই হয়েছে, ভাগ্যিস দেখে যেতে পারোনি, না হলে আমার মতো তুমি আর এই কষ্ট সহ্য করতে পারতে না গো। আজ বড্ড তোমার কথা মনে পড়ছে। আমি আর এখানে থাকতে চাই না গো, আমিও তোমার কাছে চলে যেতে চাই। আর থাকতে পারছি না এখানে। আমাকে তুমি নিয়ে যাও বিধাতা, আমাকে তুমি নিয়ে যাও, আমার স্বামীর কাছে আমাকে নিয়ে যাও। এমনভাবেই রাত কেটে যায়, কিন্তু সকালে রীতা দেবীর আর ঘুম ভাঙে না। এরপর অনেক ডাকাডাকি করলেও রীতা দেবী না ওঠায় তার ছেলে বউ তার ঘরে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় তার মা আর জীবিত নেই, তার মা মৃত্যুবরণ করেছে। যাক বাবা, এতদিনে আপদটা বিদায় হয়েছে। আমি কবে থেকে চাইছি চলে যাক বৃদ্ধাশ্রমে। যাই হোক, বৃদ্ধাশ্রমে না গিয়ে একেবারে ভগবানের কাছে চলে গিয়েছে। এর থেকে ভালো সুখবর তো আর হয় না। শোনো, তোমাকেই বলছি, তোমার মায়ের বডিটাকে লোকজন দিয়ে যে করে হোক চিতায় দেওয়ার ব্যবস্থা করো। আমাদের অত সময় নেই। যদি পারো কয়েকটা লোককে কিছু টাকা পয়সা দিয়ে দাও, দেখবে তারা তোমার কাজটা ঠিকই করে দেবে। এই কথা শোনার পর রোহিতের মনটা অনেকটা খারাপ হয়ে যায়, কিন্তু রীতা দেবী মারা যাওয়াতে তার ছেলে খুশি হওয়ার থেকে মন খারাপটাই বেশি হয়েছিল। এমনভাবেই দেখতে দেখতে 5 বছর কেটে যায়। অন্যদিকে রোহিতের ঘরে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়। যতই দিন যেতে থাকে রোহিতের মনে তার মায়ের কথা ততই মনে পড়তে থাকে। জানো, তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। কি গিন্নি, কি এমন খুশির খবর আমাকে দিতে চাও? আসলে আমাদের ছেলে কাব্য আমাকে আজকে মা বলে ডেকেছে। জানো, আমি কত খুশি হয়েছি। আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খুশিটা আমি পেয়েছি। আমাকে আমার ছেলে মা বলে ডেকেছে। হ্যাঁ গিন্নি, এটা তো খুশির খবরই। তাছাড়া আর কি কিছু বলার আছে? না গো, আর কিচ্ছু বলার নেই। কিন্তু কিন্তু তুমি খুশি হওনি? আমাদের ছেলে কথা বলতে শিখেছে, বড় হচ্ছে। এতে তো তোমার খুশি হওয়ার কথা। হ্যাঁ গিন্নি, খুশি তো হয়েছি, কিন্তু এটা এমন কোনো খুশির কথা নয়। ছেলে বড় হবে, মাকে মা বলবে, বাবাকে বাবা বলবে, এতে এত লাফালাফি করার কিচ্ছু হয়নি। দেখতে দেখতে এমনভাবে আরও কিছুদিন কেটে যায়। এমনই একদিন কাব্য তার মায়ের কোলে প্রস্রাব করে দেয়। এ কি, আমাদের ছেলে কাব্য তো তোমার শাড়িতে একেবারে টয়লেট করে ভিজিয়ে দিয়েছে। তুমি কিছু বলনি? কি গো, তুমি কি বলছো?
বাচ্চা মানুষ টয়লেট করে ফেলেছে, তাই বলে বাচ্চাকে আবার কি বলবো? কেন, বাচ্চাকে কি বলবে মানে? তোমার এত সুন্দর একটা শাড়ি তোমার ছেলে টয়লেট করে ভিজিয়ে দিয়েছে, আর তুমি কিচ্ছু বলবে না ওকে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে? ছোট মানুষ, ভুল করেছে। আর এছাড়া ওদের তো এটাই সময়, এই সময় এই কাজ করবে না তো কোন সময় করবে? হ্যাঁ গিন্নি, আমি তোমাকে এটাই বলতে চেয়েছি। বাচ্চারা যেমন এই বয়সে ভুল কাজ করে, বয়স্করাও এরকমই ভুল কাজ করেই ফেলে। তাই বলে বাচ্চা মানুষের জন্য মাফ আছে, কিন্তু বড় মানুষের জন্য কোনো মাফ নেই। এটা কেমন বিচার নীলা? কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি তুমি কি কিছুই বুঝতে পারছো না? ছেলেকে বড় করছো, মানুষ করছো, তুমিও তৈরি থেকো আমাকে আর তোমাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য। কেন আমরা বৃদ্ধাশ্রমে যাব মানে? কোন দরকারে আমরা বৃদ্ধাশ্রমে যাব? ছেলেকে সঠিক শিক্ষায় মানুষ করব, মানুষের মতো মানুষ তৈরি হবে। এখানে বৃদ্ধাশ্রমে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ গিন্নি, এটাই বলতে চাইছি। আমার মাও আমাদেরকে শিক্ষা দিয়ে মানুষ করেছে, কিন্তু আমরা তো মানুষ তৈরি হইনি, আমরা অমানুষ তৈরি হয়েছি। তাই তো আমার মায়ের সাথে আমরা এই অন্যায় কাজগুলো করে এসেছি। তুমি একবার ভেবে দেখো, আমার মা শরীর খারাপের বশে একবার বিছানায় প্রস্রাব করে ফেলেছে, তার জন্য তুমি কিংবা আমি কম কথা আমার মাকে শোনায়নি। আমার মাকে মা বলে ডাকার অধিকারটাও আমি হারিয়ে ফেলেছি। আমার মাকে এই শেষ বয়সে ঘরের এক কোণে রাখার মতো ঘরও আমি তাকে দিতে পারিনি। কিন্তু এই শিক্ষার কি প্রয়োজন, যে শিক্ষায় মাকে সঠিকভাবে রাখতে পারি না? না না, আমাদের ছেলে কখনোই এমন করবে না। আমার ছেলে আমাকে নিশ্চয়ই ভালোবেসে আগলে রাখবে। না গিন্নি, কর্মের ফল তো ভোগ করতেই হবে। তুমি যে কর্মটা করে এসেছো, আজ না হোক কাল তোমার ছেলের ঘরে তোমারও বৌমা আসবে। তোমার বৌমাও তোমার সাথে সেই আচরণটাই করবে, যেই আচরণটা তুমি তোমার শাশুড়ি মায়ের সাথে করেছো। আমি বলবো না যে আমি নিরপরাধ, আমিও অপরাধী। আমার মায়ের সাথে আমিও অনেক বড় অন্যায় করে ফেলেছি, যে অন্যায়ের শাস্তি 5 বছর ধরে আমাকে কুরে কুরে খাচ্ছে। মা জীবিত থাকতে মাকে বুঝতে পারিনি মায়ের মমতা কি, মা কি জিনিস। কিন্তু মা মারা যাওয়ার পর থেকে প্রতিটা দিন আমি ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছি। মায়ের কথা মনে পড়লে বুকের ভিতরটা ফেটে যায়, কিন্তু আমার এই মনের কথা আমি কাউকে বলতে পারি না। শুধু এইটুকু মনে হয়, মা যদি আমার সামনে থাকতো, মায়ের পা জড়িয়ে ধরে মাকে বলতাম, মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এমন ভুল আর কখনো হবে না। আর একটাবার ফিরে এসো মা, আমি তোমাকে রাজরানীর মতো করে রাখবো মা, তোমাকে কোনো কষ্ট পেতে দেব না, তোমাকে সব সময় ভালোবেসে আগলে রাখবো মা। এরপরে রোহিত আর রোহিতের স্ত্রী নিজেদের ভুল বুঝতে পারে, কিন্তু ভুল বুঝতে পারলেও সেটা অনেক দেরি হয়ে যায়। তখন আর তারা কিচ্ছু করতে পারে না। তাদের তার মায়ের প্রতি এই ভালোবাসাটা তার মাকে আর দেখাতে পারে না। তার মা অনেক আগেই বুক ভরা কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছিল।